পূর্ণপুরে রাজা বীরভদ্রের শাসন ছিল। তার এক বফাদার মন্ত্রী ছিল, তার নাম ছিল সত্যমণি। একদিন সত্যমণি রাজার কাছে গিয়ে বিনতি করল, মহারাজ, আমি তীর্থযাত্রায় যেতে চাই, এই জন্য আপনার আশীর্বাদ ও অনুমতি নিতে এসেছি। রাজা বীরভদ্র অনুমতি দিলেন। সত্যমণি সাগরের কিনারে শিব মন্দিরে প্রণাম করলেন। সে মন্দির থেকে বাইরে এসে সাগরের ঢেউ দেখতে লাগলো। এটা দেখে সে খুব মজা পায় এবং সমস্ত রাত্রি এখানে বসে থাকলো। মধ্যরাতে সে এক আশ্চর্য দৃশ্য দেখলো। হঠাৎ ঠান্ডা হাওয়া চলতে লাগলো। সত্যমণি ভাবলো এই হাওয়া তাকে কিছু সংকেত দিচ্ছে। সে উঠে সাগরের দিকে চলতে লাগলো। যখন সে সাগরের দিকে গেল তখন সে একটি আলো দেখতে পেল। এটি একটি অন্য ধরনের আলো ছিল। সত্যমণি দেখলো সাগর থেকে একটি গাছ বের হলো। সেটি থেকে আলো বের হচ্ছিল। এর পাতা ছিল সোনার এবং ফল ছিল হীরা মুক্ত মানিকের। এই গাছে বসে এক সুন্দরী যুবতী বাঁশি বাজাচ্ছিল। কিছুক্ষণ পর ওই গাছ জলে অদৃশ্য হয়ে গেল। পরের দিন সত্যমণি আবার ওই জায়গায় যায় এবং মাঝরাতের অপেক্ষা করতে লাগলো। যখন গাছ বাইরে আসে তখন সে সাঁতার কেটে গাছের কিনারে যায় এবং যুবতীকে তার ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু যুবতী কিছু উত্তর দিল না। সত্যমণি তার যাত্রা এখানেই বন্ধ করে দেয়। সে রাজা বীরভদ্রের কাছে যায় এবং সকল কথা খুলে বলে। রাজাও এই গাছ দেখার জন্য উৎসাহিত হলেন। রাজা রাজকাজ সত্যমণির কাছে দিয়ে তিনি ওই গাছ দেখতে গেলেন। যখন গাছ বের হলো তখন রাজা সাঁতার কেটে ওই গাছের কিনারে যান। যুবতী প্রতিদিনের মতো বীণা বাজাচ্ছিল। সে রাজাকে দেখে বলল, তুমি এখানে কেন এলে? তুমি কি জানো না এই জায়গা বিপজ্জনক? এখানে তোমার প্রাণের সংকটও আসতে পারে। তোমাকে এখনই এখান থেকে চলে যাওয়া উচিত। যাও, এখান থেকে চলে যাও। আমার জন্য কাউকে আমি বিপদে ফেলতে পারি না। রাজা বললেন, আমি তোমার সৌন্দর্যের কথা শুনে এখানে এসেছি। আমি তোমাকে বিয়ে করতে চাই। শীঘ্রই তাদের বিয়ে হয়। এরপর মহিলা বলল, মহারাজ, অমাবস্যাতে আপনি এই গাছের নিচে আসবেন না। কিন্তু রাজা অমাবস্যাতে তরোয়াল নিয়ে ওই গাছের নিচে আসেন। রাজা দেখলেন গাছ থেকে হঠাৎ এক রাক্ষস বের হলো। রাজা বীরভদ্র প্রথম থেকে তার হামলার জন্য প্রস্তুত ছিল। তাদের দুজনের যুদ্ধে রাক্ষস মারা গেল। রাজা যুবতীকে জিজ্ঞাসা করলেন, অমাবস্যাতে কেন রাক্ষস এই গাছে এসেছে? মহিলা তাকে ধন্যবাদ জানালো এবং সবকিছু খুলে বলতে লাগলো। আমি গন্ধর্ব বিদ্যাসাগরের কন্যা। তিনি আমার হাতের খাবার খেতেন। একদিন আমি উনাকে খাবার দিতে ভুলে যাই। তখন তিনি ক্রোধিত হয়ে আমাকে অভিশাপ দেন। এক রাক্ষস প্রতি অমাবস্যাতে আমাকে বিয়ে করার জন্য জোর করবে। এরপর যখন উনার ক্রোধ ঠান্ডা হলো তখন তিনি বললেন, একদিন এক রাজা এসে এই রাক্ষসকে বধ করবে এবং আমাকে রক্ষা করবে। এইভাবে আপনি আমার জীবনে এসেছেন। একথা শুনে রাজা খুশি হলেন এবং তিনি যুবতীকে রাজমহলে নিয়ে আসেন। যখন এই কথা সত্যমণি শুনে তখন সে আত্মহত্যা করলো। সত্যমণি এটা সহ্য করতে পারছিল না যে রাজকুমারীকে সে স্বপ্নসুন্দরী মেনেছিল সে রাজার রানী হয়ে তার সামনে আসুক। এখন তার আত্মহত্যা ছাড়া আর কোনো রাস্তা ছিল না। যখন সত্যমণির সামনে রানী আসে তখন তার সামনে সে প্রমাণ করতে হতো, কিন্তু সে তাকে তার স্ত্রী রূপে দেখত। প্রতিদিন এরকম করা সত্যমণির কাছে কোনো শাস্তি থেকে কম ছিল না। সেই জন্য সে আত্মহত্যা করলো। গল্প শেষ করে বেতাল বলল, হে বিক্রম, সত্যমণি আত্মহত্যা কেন করলো? যদি তুমি সঠিক উত্তর না দাও তবে তোমার মাথা টুকরো টুকরো করে দেব। রাজা বিক্রমাদিত্য একটু সময় চুপ করে চিন্তা করলেন। তারপর বললেন, সত্যমণি তার মূর্খতার জন্য মারা গেছে। সে সুন্দরী যুবতীকে দেখে পছন্দ করতে লাগলো। যদি সুন্দরীর সাথে সত্যমণির প্রেম ছিল তবে এই কথা তার রাজাকে বলা উচিত হয়নি। সে সুন্দরী যুবতীকে নিজেই বিয়ে করার উপায় বের করত। বেতাল বলল, তুমি একদম সঠিক উত্তর দিয়েছ রাজা, কিন্তু তুমি বললে তাই আমি চললাম। রাজা বিক্রমাদিত্য বেতালের পিছনে পিছনে ছুটলেন এবং বেতালকে ধরে আবার কাঁধে করে নিয়ে আসতে লাগলেন। রাস্তায় বেতাল 10 নম্বর গল্প শুরু করলো। 10 নম্বর গল্প পরের পর্বে। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিদায়ক না, আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।